সে যখন আমাদের পেছনে ফেলে 2-4 পায়ে এগিয়েছে, ঠিক তখনই জয়ন্ত আচমকা বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। সে কিছু বোঝার আগেই প্রবল এক ঘুষিতে তাকে একেবারে ধরাশায়ী করে ফেলল বালির ওপরে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই জয়ন্ত তার গলা চেপে ধরে তাকে একটানে সশরীরে শূন্যে তুলে ধরে বারংবার প্রচণ্ড ঝাঁকুনি দিতে লাগলো। অসাধারণ দীর্ঘ দেহের অধিকারী জয়ন্তের 2 বলিষ্ঠ বাহুতে রোগা টিকটিকি আনন্দকে নেংটি ইঁদুরের মতো মনে হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের গল্প প্রভাত রক্তমাখা অবলম্বনে হত্যাপুরী। আজ জয়ন্তর ভূমিকায় রয়েছে আপনাদের সকলের প্রিয় ব্রতদীপ। গল্প পাঠে অর্থাৎ মানিকের ভূমিকায় রয়েছি আমি, এবং অন্যান্য চরিত্রে রনিত, শুভজিৎ, রূপঙ্কর, উৎসব, সৈকত এবং আবির। তাহলে শুরু করা যাক। ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু সারা বছর গাধার খাটনি খাটবার পর অনেক কষ্টে এই 1 মাসের একটি ছুটি হাতে পেয়েছেন। অতএব এই দুর্লভ ছুটির খানিকটা সদ্ব্যবহার করার জন্যই তিনি আমাদের সাথে নিয়ে বেড়াতে যাবেন ঠিক করলেন। আমাদের মানে আমি আর জয়ন্ত। আমি বললাম, আমার কোনো আপত্তি নেই, জয়ন্তকে জিজ্ঞেস করুন ওর কি মত। জয়ন্ত বলল, সুন্দরবাবুর মতন পেশাদার গোয়েন্দা যখন প্রস্তুত, তখন আমার মতন শৌখিন গোয়েন্দাই বা অপ্রস্তুত হবে কেন? কিন্তু যাবোটা কোথায়? যেখানে সেখানে ঘুরবো নাকি? পাগল না মাথা খারাপ? পুরীতে। পুরীর সমুদ্রের ধারে সুন্দরবাবুর এক বন্ধুর চমৎকার একটি বাড়ি আছে। আজ প্রায় 7 দিন আমরা সেখানেই রয়েছি। সেখানে আমাদের দৈনিক জীবনযাত্রাতে তেমন কিছুই নতুনত্ব ছিল না। তবে জয়ন্ত রোজ ভোরে উঠে সমুদ্রের ধারে হাঁটতে বেরোতো। আমি তার স্বভাব জানতাম, কাজেই ডাকাডাকি করার আগেই উঠে তৈরি হয়ে থাকতাম। কিন্তু ঝামেলা পোয়াতে হতো সুন্দরবাবুকে নিয়ে। তার ঘুম আগাগোড়াই একটু বেশি, তার উপর বেড়াতে এসে সেটা যেন আরও বেশি হয়ে দাঁড়িয়েছে। তাকে কোনোভাবেই ডেকে তোলা যেত না। তখন বাধ্য হয়ে প্রয়োগ করতে হতো অব্যর্থ ঘুমতাড়ানি ব্রহ্মাস্ত্র, অর্থাৎ 1 ঘটি কনকনে ঠান্ডা জল। এমনই একদিন আমি, জয়ন্ত ও সুন্দরবাবু সমুদ্রের বালির ওপর দিয়ে হেঁটে চলেছি। হঠাৎ সমুদ্র সৈকতের বালির দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত বলল, দেখো মানিক, এই সৈকতের বালির দিকে ভালো করে তাকালে দেখতে পাবে শত শত পায়ের ছাপ, আর তাদের কত বিচিত্র কাহিনী। শিশু, বালক, যুবা, প্রৌঢ় আর বৃদ্ধ স্ত্রী পুরুষেরা তাদের আত্মকাহিনী রচনা করে চোখের সামনে ছড়িয়ে রেখে গেছে। তাদের কেউ ছুটেছে, কেউ সাবধানে সন্তর্পণে পা ফেলেছে, কেউ লাফালাফি করেছে, কেউ আছাড় খেয়েছে, কেউ বা মনের আনন্দে বালির উপরে গড়াগড়ি দিয়েছে। এসব তো খুব সহজেই ধরা পড়ে, কিন্তু শ্রেষ্ঠ পদচিহ্ন বিশারদরা পায়ের ছাপ দেখে অনায়াসেই বলে দিতে পারেন কেউ রোগা না মোটা, তার বয়স, সে কেন দৌড়েছে বা দাঁড়িয়েছে বা সে বসে পড়েছে, এমনই আরও অনেক কথা। অস্ট্রেলিয়া, আমেরিকা আর আফ্রিকার বুনো আদিবাসীরা এই বিষয়ে তাদের আশ্চর্য দক্ষতা দেখিয়ে বিখ্যাত হয়েছে। নাগরিক, সভ্য ও শিক্ষিত গোয়েন্দারা বহু চেষ্টা করেও তাদের সমকক্ষ হতে পারেনি। এখনও অস্ট্রেলিয়ার অরণ্য প্রদেশে তাই পলাতক অপরাধীদের সন্ধান ও গ্রেপ্তার করার জন্য নিয়মিত মাইনে দিয়ে সরকার থেকে এসব পদচিহ্ন বিশারদ আদিবাসীদের নিযুক্ত করা হয়। সুন্দরবাবু বিকৃত মুখে বললেন, গোয়েন্দার পেশা কিছুদিনের জন্য ভুলবো বলেই ছুটিতে পুরীর সমুদ্র তীরে ছুটে পালিয়ে এসেছি, কিন্তু এখানে এসেও তোমরা গোয়েন্দার অপরাধীদের নিয়ে সেই পুরনো কাসুন্দি খেটে আমায় জ্বালিয়ে মারবে। হ্যাঁ, এই জন্যই বলি, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আমায় রক্ষা করো বাবা, আমি এখন কিছু দিয়ে জড়াবো না, স্রেফ হাওয়া খাবো। ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই। জয়ন্ত আজ অন্তত পায়ের ছাপ নিয়ে কোনো গবেষণাই করতে পারবে না। কেন পারবে না?
কারণ সমুদ্র তীরে কোনো পায়ের ছাপই নেই। কাল রাতে যে অত ঝড় বৃষ্টি হয়েছিল সে কথা কি ভুলে গেলেন নাকি? রাত 3টে সাড়ে 3টের আগে ঝড় জল থামেনি, সুতরাং বলাই যায় সমুদ্র তীরের সমস্ত পায়ের ছাপ ধুয়ে মুছে গেছে। উফ, বাঁচা গেল। কিন্তু সঙ্গে সঙ্গে জয়ন্ত প্রায় খিলখিল করে হেসে উঠল। মোটেই বাঁচলেন না সুন্দরবাবু। বালির উপরে ওই দেখুন পায়ের ছাপ। মানিক, তুমিও দেখো। তখন ভোরের কাঁচা আলো সমুদ্রের সাদা তরঙ্গের উপরে ঝলমল করছে। জয়ন্ত বলল, তার মানে ভোর রাতে আমরা বাদেও সমুদ্র তীরে আরো অনেকে বেড়াতে আসে। এখানে দুটো পায়ের ছাপ রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবে, প্রথম ছাপটা বালির উপরে গভীরভাবে বসে গেছে, নিশ্চয়ই কোনো হৃষ্টপুষ্ট ভারী লোকের পায়ের ছাপ। কিন্তু দ্বিতীয় ব্যক্তি রোগা আর মাথায় খাটো, কারণ পায়ের ছাপগুলো অপেক্ষাকৃত অগভীর। সে খুব আলতোভাবে পা ফেলে সন্তর্পণে প্রথম ব্যক্তির পেছনে অগ্রসর হয়েছে। কিন্তু কেন? সেই চিহ্নগুলো ধরে তাড়াতাড়ি খানিকটা এগিয়ে গিয়েই জয়ন্ত আবার বলল, প্রশ্নের উত্তর পাওয়া গেছে মানিক। প্রথম ব্যক্তি এই পর্যন্ত এসেই আর এগোতে পারেনি, বালির উপরে আছাড় খেয়ে পড়েছে। এ দেখুন সুন্দরবাবু, বালির উপরে একটা মানুষের দেহের ছাপ। সে আর উঠেও দাঁড়ায়নি, কারণ তার পায়ের ছাপ আর চোখে পড়ছে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপ সোজা সমুদ্রের দিকে চলে গেছে, আর সেই সঙ্গে বালির উপরে পড়েছে একটা ভারী মোট টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। ব্যাপারটা দেখছি ক্রমেই বেশ রহস্যময় হয়ে উঠছে। এতক্ষণ জয়ন্তর চোখ বালির ওপরেই নিবদ্ধ ছিল। এইবার সে সোজা হয়ে সমুদ্রের দিকে ফিরে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়েই সচমকে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখুন দেখুন মানিক, দেখ জলের কাছে একটা মানুষের দেহ পড়ে আছে না? সুন্দরবাবু সেই দিকে না তাকিয়েই নির্বিকারের মতো বললেন, বোধহয় কেউ আরাম করে বালির বিছানায় শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। না, নিজের বিছানাতেও এমন অস্বাভাবিকভাবে হাত পা দুদিকে ছড়িয়ে কেউ শুয়ে থাকে না। তারপর দেখছেন ওর মাথা দিয়ে এখনো অনবরত রক্ত বেরিয়ে আসছে। আমি কিছুই দেখব না, আর আমি কিছু দেখতেও চাই না। এই মামলা কিন্তু আমার ঘাড়ে চাপবে না। এ হচ্ছে দস্তুর মতো উড়িষ্যা। সত্যি ভাই জয়ন্ত, তুমি দয়া করে ফিরে চলো। উড়িয়া পুলিশ তাদের মামলা নিয়ে যত খুশি মাথা ঘামিয়ে মরুক। আমরা এখানে এসেছি খালি ছুটির আনন্দ উপভোগ করতে। তাছাড়া আমি আর কিছুই করব না, তুমি আমায় মেরে ফেললেও নয়। কিন্তু জয়ন্ত তো পেশাদার পুলিশ নয়। তার মাথার টনক নড়েছে। সুন্দরবাবুর দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করেই সে হনহনিয়ে এগিয়ে গেল পড়ে থাকা মৃতদেহের দিকে। আমিও গেলাম ওর পেছন পেছন। একটা মোটা সোটা লম্বা চওড়া দেহ উপুর হয়ে পড়ে রয়েছে বালির ওপরে। তার মাথার পিছনে একটা বড় ও ভয়াবহ ক্ষতচিহ্ন। সেখান থেকে তখনও অনবরত নির্গত হচ্ছে রক্তের ধারা। দেখলে যেন বুক শিউরে ওঠে। জয়ন্ত সেই মৃতদেহ দেখে নিজের মনেই বলে উঠল, দ্বিতীয় ব্যক্তি বালির উপরে খুব সন্তর্পণে পা ফেলে এসে পেছন থেকে গুলি করেছে। তারপর প্রথম ব্যক্তির প্রাণহীন দেহ বালিতে আছড়ে পড়তেই সেটাকে টানতে টানতে সে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছিল। কিন্তু হঠাৎ এইখানেই লাশ ফেলে গা ঢাকা দিয়েছে। কিন্তু কেন? তারপর বালির উপর সেই ছাপগুলোর দিকে তাকিয়ে জয়ন্ত বলল, মানিক দেখো, এখান থেকে ফিরতি পায়ের ছাপ হঠাৎ লাশটা ফেলে খানিকটা দৌড়ে গিয়েই আবার থেমে দাঁড়িয়ে পড়েছে। তারপর হনহন করে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে, কিন্তু আর দৌড়ইনি। ছাপগুলো ভালো করে লক্ষ্য করলে তুমিও সব বুঝতে পারবে। কিন্তু উনি হঠাৎ লাশ ফেলে দৌড় মারছিল কেন? খুব সম্ভব অন্য কারো সাড়া পেয়েছিল। লাশের ক্ষত চিহ্নটা তুমি ভালো করে দেখেছো কি? দেখেছি, অসাধারণ ক্ষতচিহ্ন, আর তার মূলে আছে কোনো অসাধারণ অস্ত্র। সুন্দরবাবু রাগে ভারী গলায় বললেন, ভেবেছিলুম মুখ খুলব না, কিন্তু তোমাদের এইসব ছেলে মানুষই কথা শুনে মুখ না খুলে আর কি করি বলো তো? আপনি মুখ খুলে কি বলতে চান? খুব কাছ থেকে কেউ বন্দুক ছুড়লে এমন ভয়ঙ্কর ক্ষত হওয়া কিন্তু অসম্ভব নয়। জয়ন্ত মৃদু হেসে বলল, সম্ভব অসম্ভবের কথা ছেড়ে দিন। আমাদের মাথায় রাখতে হবে কোন সময় এই খুনটা হয়েছে। রাত প্রায় 3:30 পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। সেই সময় সমুদ্র তীরে কারোর উপস্থিতি সম্ভবপর নয়। লাশের জামা কাপড়ও শুকনো, পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় মৃত ভদ্রলোক নিশ্চয়ই ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলেন। ধরুন ঘড়িতে তখন ভোর 5টা, কেননা লাশের ক্ষতস্থানের রক্ত এখনো বন্ধ হয়নি, অর্থাৎ খুন হয়েছে কিছুক্ষণ আগে। ভোরবেলায় সমুদ্রের ধারে লোক চলাচল অসম্ভব নয়।
এই সময় একটা বন্দুক ঘাড়ে করে বাইরে বেরোবে কোনো অপরাধী কি এতটা নির্বোধ হবে সুন্দরবাবু? তাহলে তোমার মতে খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে? রিভলভার। হতে পারে, কিন্তু একবার ভালো করে ভেবে দেখো মানিক, মাথার অতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার কি তুমি কখনো দেখেছো? 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভারের নাম শুনেছেন? সুন্দরবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন। জয়ন্ত বলল, আমি এক সাহেবের কাছে দেখেছিলাম, তার চেয়ে শক্তিশালী রিভলভার পৃথিবীতে আর নেই। তার গুলি ছোটে 2700 গজ পর্যন্ত। তার গুলি ইটের দেওয়ালকেও ভেদ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ অস্ত্র এদেশি অপরাধীদের হাতে আসবে কেমন করে? তোমার ম্যাগনাম রিভলভারের প্রতাপ শুনেই তো আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। এবার মনে করুন, সেই ম্যাগনাম রিভলভারের একটা গুলি যদি আমাদের ভিকটিমের মাথার উপরে ছিটকে এসে পড়ে, তাহলে ওই বিরাট মাথার সামান্য একটি টুকরো কি আর কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারবে? তবে আমার অনুমান সঠিক নাও হতে পারে। তাহলে এখন কি করবে? না, আর দেরি করা যাবে না, নয়তো আরও পায়ের ছাপ এসে পরে সব নষ্ট হয়ে যাবে। সুন্দরবাবু আসুন, মালিক চলে এসো, দেখি এই পায়ের ছাপ ঠিক কত দূর গেছে। ওফ, আর ভালো লাগে না। সুন্দরবাবু অনিচ্ছায় আমাদের পেছনে পেছনে পা বাড়ালেন। বিস্তৃত বালুতটের তলার দিকে নীল সমুদ্রের ফেনীর লাফালাফি এবং ওপরের দিকে একটি সংকীর্ণ পথের রেখা। সেই পথের দিকে অগ্রসর হয়েছে ছাপগুলো, কিন্তু তার অনুসরণ করে চোখ তুলতেই দেখা গেল পথের ওপরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে 3 জন প্রায় নগ্ন নুলিয়া। নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বলল, তোমরা এখানে এমনভাবে দাঁড়িয়ে কেন? পুলিশের জন্য। পুলিশের জন্য? হ্যাঁ, এখানে খুন হয়েছে। পুলিশে তোমরা খবর দিয়েছো? খবর দেওয়ার জন্য আমরা দুজনকে পাঠিয়ে দিয়ে আমরা এখানে অপেক্ষা করছি। লাশ দেখেছো? এখান থেকেই দেখতে পাচ্ছি। ভয়ে আমরা লাশের কাছে যাইনি। কাউকে দেখেছো এখানে, মানে কোনো বেটে খাটো রোগা লোককে? হ্যাঁ হুজুর, একজন বাবুকে দেখেছি, ছোটোখাটো রোগা চেহারা। গায়ের রং? কালো। বয়স? বলতে পারবো না বাবু, ওনার মুখ অতটা বুড়োটে নয়, তবে মাথার চুল আর গোঁফ দেখলে মনে হয় তার অনেক বয়স। গোঁফ আর মাথার চুল কি পাকা? একেবারে পাকা। দাড়ি আছে? না বাবু। পোশাক? কালো রঙের পাঞ্জাবি আর পাজামা। আচ্ছা, এবারে তোমার লাশটা কিভাবে দেখলে সে কথা বলো। আমরা 5 জনে খুব ভোরে রোজ যেমন বেরোই, আজকেও তেমনি কাজে বেরিয়েছিলাম। তখনও চারিদিক ভালো আলো হয়নি, খানিক তফাতে নজর চলে না। আমরা কজন গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিলাম। হঠাৎ যেন মনে হলো একটু দূরে কে একজন ছুটতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপরই দেখি সে তাড়াতাড়ি হর্ন হর্ন করে পা চালিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। জয়ন্ত বাধা দিয়ে বলল, একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞেস করছি, ঠিক করে ভেবে বলবে। বন্দুকের শব্দ শুনেছো কেউ? কই না, শুনিনি তো। ভালো করে ভেবে দেখো। কিচ্ছু শুনিনি। লোকটির হাতে বন্দুক টন্দুক কিছু দেখেছিলে? না তো বাবু। কিন্তু বন্দুকের শব্দ নিশ্চয়ই হয়েছিল। তাহলে দূর থেকে আমরা হয়তো শুনতে পাইনি। সমুদ্র এখানে গুড়ুম গুড়ুম করে সবসময় যেরকম কামান ডাকছে, তাতে কোনো বন্দুকের শব্দ তার ভেতর শোনা যাবে না। তা বটে। আচ্ছা বেশ, তারপর কি হলো বলো। এক ভদ্রলোক ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, একটা লোক খুন হয়েছে। খুন? কোথায় খুন হয়েছে? কে খুন হয়েছে? কে খুন হয়েছে জানি না, কিন্তু তার ওই লাশটা ওইখানে পড়ে রয়েছে। আমরা ভালো করে দেখলুম, একটা মানুষের দেহ বালির ওপরে পড়ে রয়েছে। ভদ্রলোক তখন বললেন, তোমাদের মধ্যে 4 জন ওই পুলিশ না আসা পর্যন্ত লাশ আগলে দাঁড়িয়ে থাকো, নইলে বিপদে পড়বে। আর একজন ছুটে গিয়ে থানায় খবর দাও। বাবু, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, থানায় গিয়ে খবরটা আপনি দিন না। ও বাবা, যা দেখছি তাতেই তো আমার বুকের রক্ত জল হয়ে গেছে। তার উপর আবার ওই নিয়ে থানায় ছোটাছুটি, আমার সহ্য হবে না। দেখছই তো আমি বুড়ো মানুষ। এই বলে তিনি আঙুল তুলে নিজের মুখের পাকা গোঁফ আর মাথার পাকা চুল দেখালেন। তারপরই আমাদের আর কিছু বলবার ফাঁক না দিয়েই তাড়াতাড়ি প্রায় একরকম দৌড়েই ওইদিকে কোথায় যেন চলে গেলেন।
জয়ন্ত বাঁ দিকে মুখ ফিরিয়ে সমুদ্রের বালির তটের দিকে তাকিয়ে বলল, তোমাদের বাবুটি দেখছি পথের উপরে ওঠেনি, বালির উপর দিয়েই হেঁটে গেছে। হ্যাঁ হুজুর, বোধহয় তার সামনের দিকে পথ জুড়ে আমরা দাঁড়িয়েছিলাম, তাই হয়তো। আচ্ছা, তোমরা বলতে পারবে বাবুটির জামা কাপড়ে কোনো রক্তের দাগ ছিল কিনা? ঠিক মনে পড়ে না। একেই অল্প আলো, তার ওপর বাবুটির জামা পায়জামা কালো রঙের, রক্তের দাগ থাকলেও সহজে ধরা যায় না। তবে আপনি বললেন বলে মনে হচ্ছে বাবুর জামার হাতার তলার দিকটা কেমন যেন ভেজা ভেজা ছিল। আমার দিকে ফিরে জয়ন্ত চুপি চুপি বলল, তুমি কিরকম চালাক বুঝেছো। সে কালো রঙের পোশাক পরে এসেছিল, তার ফলে একসঙ্গে দুই উদ্দেশ্যই তার সিদ্ধ হয়েছে। প্রথম, আবছা আলো বা প্রায় অন্ধকারে কেউ সহজে তাকে দেখতে পাবে না। দ্বিতীয়, কালো জামায় রক্ত লাগলেও হঠাৎ করে কারোর দৃষ্টি আকর্ষণ করবে না। জামা ভিজে হলেও হতে পারে সমুদ্রের তীর জলে ভিজে গেছে। তবে মানিক সতর্ক হয়েও কিন্তু সে কিছু বোকামি করে ফেলেছে। কীরকম? জয়ন্ত সামনের দিকে ইঙ্গিত করল। তাকিয়ে দেখলাম বালির ওপরে কিছু পায়ের দাগ সামনের দিকে এগিয়ে গেছে। জয়ন্ত কিছু বলে ওঠার আগেই আচম্বিতে সুন্দরবাবু আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, যাক বাবা, বাঁচা গেল। আর আমাদের পরের চরকায় তেল দিতে হবে না। পায়ের দাগ থেকে চোখ তুলে এবার জয়ন্ত বলল, আপনার এতটা বিকট আনন্দের কারণ কি সুন্দরবাবু? তারা এসে পড়েছে। কারা? উড়িয়া পুলিশ। তাতে কি হয়েছে? আমরা তো তাদের কাজে বাধা দিচ্ছি না। এসো মানিক, আমরা নিজেদের কাজ করি। যেও না জয়ন্ত, যেও না। আমার সঙ্গে এতদিন ঘর করেও দেখছি পুলিশকে তোমরা ভালো করে চেনোনি। এসব হাঙ্গামা চুকিয়ে দিয়ে যখন পালাতে একবার পারোনি, তখন কেস সলভ না হওয়া পর্যন্ত কিন্তু পুলিশ তোমাদের এখান থেকে এক পাও নড়তে দেবে না। তখন ধীরে ধীরে সমুদ্রে স্নানার্থীর দল বেড়ে উঠছিল। সুন্দরবাবুর কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে জয়ন্ত ও আমি চেষ্টা করলাম তাদের দলে মিশে যেতে। পথের ওপর দিয়ে আসছিল ৮-১০ জন পুলিশের লোক, তাদের পিছনে দুজন নুলিয়া। দেখে মনে হলো তারা বেশ ভয় পেয়েছে। জয়ন্তর সঙ্গে আমি কয়েক পা এগোতেই ইন্সপেক্টরের পোশাক পরা এক ব্যক্তি কড়া স্বরে হুকুম দিল, দাঁড়াও। অগত্যা আমাদের গতি রুদ্ধ হলো। কে তোমরা? সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলাম তার মুখ বেশ প্রফুল্ল। সুন্দরবাবু তাড়াতাড়ি ইন্সপেক্টরের দিকে এগিয়ে চাপা গলায় কী সব বলতে লাগলেন। বোধহয় নিজেরও আমাদের পরিচয় দিলেন, কারণ সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল। তিনি দু হাত তুলে সকলকে নমস্কার জানিয়ে বিনীতভাবে বললেন, এই মামলা আপনাদের মতো লোকের সাহায্য পাবো, এই আমার পরম সৌভাগ্য। আপনারা কি কোনো বিশেষ সূত্র আবিষ্কার করতে পেরেছেন এখনো? জয়ন্ত অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করল। যা বললেন তা তো ভয়ানক কথা। দাঁড়ান, আগে সচক্ষে লাশটা দেখি। তারও আগে আর একটা কাজ করলে ভালো হয়। ক্রমেই ভিড় জমতে শুরু করেছে, পায়ের দাগগুলো আগে সিকিওর করা প্রয়োজন। ঠিক বলেছেন, দাঁড়ান আগে সেই ব্যবস্থা করি। ফিরে এসে ইন্সপেক্টর বললেন, এইবারে চলুন লাশটাকে পরীক্ষা করা যাক। আপনারা কেউ লাশটাকে নিয়ে ঘাটাঘাটি করেননি তো? সুন্দরবাবু উত্তপ্ত স্বরে বললেন, আপনারা কি ভেবেছেন বলুন তো? আমরা কলকাতা পুলিশের লোক কি নিরেট বোকা? আমরা কি জানি না এ হচ্ছে আপনাদের মামলা, লাস্ট সবার অধিকার আমাদের নেই। ক্ষমা করবেন, ভুলে গিয়েছিলাম। তারপর লাশের ক্ষতস্থান দেখেই ইন্সপেক্টরের চোখ স্থির হয়ে গেল। প্রায় ১ মিনিট বোবার মতো দাঁড়িয়ে থেকে বিস্ফারিত চোখে তিনি বললেন, কেউ কি ভদ্রলোকের মাথা লক্ষ্য করে কামান ছড়েছিল? আমি ভেবেছিলাম শটগান। তাও অসম্ভব নয়। রিভলভার বলেন কি, এমন রিভলভার আছে নাকি? আছে, ৩৫৭ ক্যালিবারের ম্যাগনাম রিভলভার। পৃথিবীতে উঠছে শক্তিশালী রিভলভার আর নেই। গুলি চলে প্রায় ২৭০০ গজ পর্যন্ত, ইটের শক্ত দেওয়ালও ভেদ করতে পারে। এতক্ষণ পরে লাশটাকে উল্টে দেওয়া হলো। সুন্দরবাবু তার মুখ দেখেই চমকে উঠলেন। এ কি? কি হলো? একে তো আমি চিনি। ইনি মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, পাকিস্তানের জমিদার, এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। তাহলে ঠিকানাটা বলুন, আমাদের খবর দিতে হবে। এর বাড়িতে কে কে আছে? কেউ নেই, উনি বিয়ে করেননি। এক বোন ছিল, তবে সেও এখন পরলোকে। বোনের এক ছেলে আছে, কিন্তু সে কোথায় কেউ জানে না। কেন? তার কথা আর কি বলি, মাতাল বখাটে ছেলে।
সাথে আবার জুয়ার নেশাও ছিল। মহেন্দ্রবাবু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে কোনো কথাই শুনতো না। ফলে যা হয় আর কি, অনেকদিন আগেই মহেন্দ্রবাবু তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর মহেন্দ্রবাবুর অবর্তমানে তার পুরো সম্পত্তি নিশ্চয়ই তারই পাওয়ার কথা। হ্যাঁ, মানে তুমি কি করে? এটাই কি স্বাভাবিক নয়? যাই হোক, তাকে আপনি কখনো দেখেছেন? না। তার নাম শুনেছেন? হ্যাঁ, মোহিতলাল। আচ্ছা, তার বয়স কত? ওই 30-35। তাহলে তো প্রায় যুবক। ও, বুঝেছি। তুমি তার বয়স জানতে চাইছো কেন? সে বুড়ো হলে তুমি তার উপর সন্দেহ করতে পারতে, তাই তো? কিন্তু সে বুড়ো নয়, তাই তাকে সন্দেহ করার কোনো উপায়ও তোমার নেই। সত্যি কি নেই? না, নেই। আমার মতে নগদ টাকার লোভে কেউ এই খুন করেছে। ভালো করে দেখো, মহেন্দ্রবাবুর হাতের আঙুলে দুটো আংটি ছিল, একটা হীরার আর একটা পান্নার। ওর হাতে ছিল সোনার দামি রিস্ট ওয়াচ, পাঞ্জাবির বুকে ছিল মুক্ত বসানো সোনার বোতাম। সে সমস্তটাই লোপাট হয়েছে। মানিব্যাগটা বালির ওপরে পড়ে আছে বটে, কিন্তু ভিতরে 1 পয়সাও নেই। সুতরাং বুঝতেই পারছো, হত্যার কারণ ও খুনির মোটিভ সবটাই কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। হ্যাঁ জয়ন্তবাবু, স্পষ্টই বোঝা যাচ্ছে যে টাকার লোভে কেউ ওনাকে খুনটা করেছে। ওনার সর্বস্ব লুটে এখান থেকে চম্পট দিয়েছে। আচ্ছা, মানলাম খুনি টাকার লোভেই এই খুন করেছে, তাহলে এখন আমাদের কি করা উচিত? এখন খুনিকে সেটা খুঁজে বের করতে হবে। আর কি? বাহ, তা সে মহৎ উদ্দেশ্য নিয়ে কোন দিকে যাত্রা করবেন? আপাতত মহেন্দ্রবাবুর বাসার দিকে। বেশ, চলুন। তবে আমার মতে সবার আগে অপরাধীর পায়ের ছাঁচ তুলে রাখা উচিত। সে তো রাখবই, আপনি না বললেও রাখবো। ওটা তো আমার রুটিন ওয়ার্ক। দেখুন, সমুদ্রের বালির উপরে যারা খুন বা রাহাজানি করে তারা একান্তই নির্বোধ। হয়তো অপরাধী এ বোকামি করতো না, সময় থাকলে সে পায়ের ছাপ নষ্ট করে দিয়ে যেত, কিন্তু হঠাৎ ঘটনাস্থলে নলিয়াদের আবির্ভাবে সে চটপট সেখান থেকে চম্পট দিতে বাধ্য হয়। দেখুন, তার পায়ের ছাপ এখান থেকেই বাঁ দিকে গেছে। আসুন, আগে আমরা সেই চিহ্ন অনুসরণ করে যতটা সম্ভব এগিয়ে যাই, কারণ পরে এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ঠিক কথা। এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার লোক আসে, আর 8 ঘন্টার মধ্যে সমস্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। তখন তাদের ঠেকিয়ে রাখাটাও অসম্ভব হয়ে পড়বে। তখন ভোরের আবছা আলো সবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনতি দূরে তখনও ভালো করে নজর চলে না। সমুদ্রের ধারে বালির ওপরেই আমাদের চেয়ে খানিক দূরে একটা লোক পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল, সেটা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয় না। একটা নুলিয়া হঠাৎ বলে উঠল, হুজুর, ওই দেখুন। কি দেখব? ওই যে ওই ভদ্রলোক আমাদের থানায় খবর দিতে বলে গেলেন, তার পরনেও ওই রকম জামা আর পাজামা ছিল। ইন্সপেক্টর আচম্বিতে জেগে উঠে সঙ্গে সঙ্গে সেই লোকটির দিকে তীর দৃষ্টি চালনা করলেন। তারপর দেখতে দেখতেই বললেন, ওর জামা আর পাজামা রঙিন বটে, কিন্তু কালো কি অন্য কোনো রং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুন্দরবাবু বললেন, লোকটা মাথায় গান্ধী টুপির মতন একটা সাদা টুপি পরে আছে, কিন্তু টুপির তলায় পাকা কি কাঁচা চুল তাও কিন্তু আন্দাজ করবার জো নেই। গোঁফ তো দেখাই যাচ্ছে না, কিন্তু হাব ভাব দেখে লোকটাকে সন্দেহজনক বলেই মনে হচ্ছে। কোনো মামলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের চোখে সবাই সন্দেহজনক। ঠিক কথা। লোকটাকে ডাক দিন, এদিকে আসতে বলুন। ইন্সপেক্টর নিজের কণ্ঠস্বর যথাসম্ভব ভারী করে ডাক দিলেন, এই, কে তুমি? কি দেখছো? এদিকে আসো। লোকটা খানিক চমকে উঠল সেই ডাকে। তারপর ডাক যেন শুনতেই পায়নি এইরকম একটা অন্যমনস্ক ভাব দেখিয়ে সুরসুর করে অন্যদিকে চলে যেতে লাগলো। ইন্সপেক্টর ব্যস্তভাবে বললেন, আরে আরে, এই তো দেখি সরে পড়তেছে। এই, কে আছিস? জলদি! এ যেন কোনোভাবে পালাতে না পারে। ধর ওকে। দুজন পাহারাওয়ালা তৎক্ষণাৎ দৌড়ে লোকটাকে ধরতে গেল। সাথে সাথে সেও দৌড় মারল, কিন্তু পাহারাওয়ালাদের পৌঁছানোর আগেই সেই ছায়ামূর্তি ক্রমেই অস্পষ্ট হয়ে সেই ভোরের ক্ষীণ আলোর আমেজমাখা ছায়ালোকের মধ্যে হারিয়ে গেল। সুন্দরবাবু উত্তেজিতভাবে ইন্সপেক্টরকে বললেন, সন্দেহজনক, খুবই সন্দেহজনক। সন্দেহজনক তো বটেই, না হলে ওইভাবে পালাবে কেন? জয়ন্ত হঠাৎ নির্লিপ্তের মতো শীষ দিতে শুরু করল।
আমিও তার তালে তালে তুড়ি দিতে শুরু করলাম। অভিমানে ফুলতে ফুলতে তিনি বললেন, এখন কি শীষ আর তুড়ি দেবার সময়? জয়ন্তর শীষ থামল। আমিও আমার তুড়ি থামালাম। ইন্সপেক্টর হঠাৎ আহ্লাদে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। ধরা পড়েছে, ধরা পড়েছে। ওই দেখুন, আসামিকে নিয়ে ওরা ফিরে আসছে। দেখা গেল দুই পাহাড়ওয়ালা এক লোককে টেনে হিঁচড়ে এই দিকেই নিয়ে আসছে। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। সুন্দরবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু এ কি? আসামির গান্ধী টুপির তলায় তো কুচকুচে কালো চুল, আর এর ঠোঁটের ওপরেও তো গোপের কোনো চিহ্ন মাত্র নেই। আর এর জামা বা পাজামার রঙও তো কালো নয়, সবুজ। ধ্যাৎ, কিচ্ছু মিলছে না। বন্দি ততক্ষণে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর বললেন, কে তুমি? ওখানে দাঁড়িয়ে কি করছিলে? আগে সমুদ্রের ধারে বেড়াতে এসে পুলিশ দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। পালাচ্ছিলে কেন? খামোকা পুলিশ ধরতে এলে ভয়ে কেনা পালায় স্যার। নুলিয়ারা এসে একসঙ্গে মত প্রকাশ করল। বন্দিকে এর আগে তারা কখনো চোখে দেখেনি। এমনকি বালির ওপরের পায়ের ছাপের সঙ্গে বন্দির পায়ের ছাপও মিলল না। ইন্সপেক্টর মাথা চুলকাতে লাগলো। জয়ন্ত সহাস্যে বলল, তাসের প্রাসাদ যে ভেঙে পড়ল। এবারে আসুন, পায়ের ছাপগুলো অনুসরণ করা যাক। এইবার সুন্দরবাবুর হয়ে আমিই বলছি, জয়ন্ত, তথাস্তু। পায়ের ছাপ ধরে আমরা সকলে অগ্রসর হলাম। খুনের কথাটা এর মধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়েছে। ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ সচক্ষে দেখার জন্য জনসাধারণের মনে একটা বিকৃত কৌতূহল জাগ্রত হয়। তাই চারিদিক থেকে শত শত লোক কাতারে কাতারে এখানে ছুটে আসছে। তাদের এড়িয়ে আমরা যেখানে এসে থামলাম, পায়ের ছাপগুলো সেখানেই শেষ হয়েছে। তারপর আসামি পথের ওপরে উঠে দাঁড়িয়েছে। পথের ঠিক ওপাশে একখানা বাড়ি, তার ওপরে সাইনবোর্ডে লেখা পুরুষোত্তম পান্থনিবাস। ইন্সপেক্টর বললেন, এখন আমরা কি করব? রাস্তার উপর পায়ের ছাপ পাওয়া তো অসম্ভব। এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। এক, অপরাধী রাস্তায় উঠে বাঁদিকে অর্থাৎ স্বর্গদ্বারের দিকে গেছে, আর না হয় সে সামনের ওই পুরুষোত্তম পান্থনিবাসে এসে উঠেছে। কিন্তু এতখানি পথ বাড়ির উপর হেঁটে পার হয়ে সে হঠাৎ এইখানেই রাস্তায় উঠল কেন? এর উত্তর তো একমাত্র অপরাধীই দিতে পারে। আসুন আমরা একবার সেই সরাইখানার ভেতরে যাই। পুলিশ দেখে সরাইখানার লোকেরা প্রথমেই ভড়কে যেতে পারে। সেই জন্য সর্বাগ্রে সেখানে গিয়ে দাঁড়ালাম আমি আর জয়ন্ত। তারপর জয়ন্ত এগিয়ে গিয়ে ডাক দিল, এই পান্থনিবাসের মালিক কোথায়? একজন ভুড়িওয়ালা আধবয়সী লোক উঠোনের প্রান্তে উবু হয়ে বসে দাঁতন কাঠি দিয়ে দাঁত ঘষছিল। থুতু ফেলে মুখ তুলে সে জিজ্ঞেস করল, আমি মালিক, আপনাদের কি দরকার বলুন। বাইরে আসুন বলছি। হোটেলের নতুন অতিথি ভেবে সে হাসতে হাসতে বাইরে এসে দাঁড়ালো। পর মুহূর্তেই দলবদ্ধ পুলিশ দেখে তার মুখের হাসি মুখেই শুকিয়ে গেল। সে চমকে উঠে বলল, ব্যাপার কি? পুলিশ কেন? আপনার কোনো ভয় নেই, যা জিজ্ঞেস করছি ঠিক ঠিক উত্তর দিন। কি জানতে চান বলুন। সকালে আপনি ঘুম থেকে কখন উঠেছেন? ভোর ৫টার অনেক আগেই আমি উঠে পড়ি। বেশ, তবে সেই সময় যদি পান্থনিবাস থেকে কেউ বাইরে বেড়াতে গিয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন। নিশ্চয়ই। আজ ৫টার আগে বেড়াতে গিয়েছিলেন কেবল একজন। তার নাম? আনন্দবাবু। তিনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? না স্যার, স্থায়ী বাসিন্দা এখানে কেউই নেই। আনন্দবাবু ৩ দিন আগে এসেছেন, ঘর ভাড়া নিয়েছেন ওই ১ সপ্তাহের জন্য। আচ্ছা, তার বয়স কেমন? বয়স খুব বেশি নয় স্যার, তার মুখ দেখলে বোঝা যায়। কিন্তু হ্যাঁ, মাথার চুল আর গোঁফ কিন্তু বেশ পাকা। তাকে হঠাৎ দেখলে যে কেউ বুড়ো বলে ভুল করবে। তাই নাকি? আচ্ছা, আনন্দবাবু লোকটা কি রোগাসোগা, ছোটোখাটো? আগে হ্যাঁ। গায়ের রং কালো? কিন্তু আপনি কি করে? আজ তিনি কালো পাঞ্জাবি আর পাজামা পরেছিলেন। কি আশ্চর্য! সবই যদি জানেন তো আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? তিনি কি বেরিয়ে ফিরে এসেছেন?
এই একটু আগে এসেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তার ঘর কোন দিকে? এই যে বাইরের থেকেই দেখা যায়, দোতলার ওই কোণের ঘরটা। বেশ, আমাদের উপরে নিয়ে চলুন। তবে আমরা তাকে ডাকবো না, আপনি ডাকবেন। জয়ন্ত ও পুলিশের লোকজনদের সঙ্গে আমিও যতটা সম্ভব নিঃশব্দে পান্থনিবাসের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু সুন্দরবাবু সেখানেই গ্যাঁট হয়ে দাঁড়িয়ে থাকলেন। আমি জানতাম তিনি আসবেন না, তবু মুখ টিপে হেসে বললাম, আরে আপনি হচ্ছেন নৈবেদ্যের ওপরে ওই চূড়ো সন্দেশের মতো, আপনি আসবেন না তা হয়? আসুন। তোমার পোড়ার মুখে হাসি দেখলে গা জ্বলে যায়। পরের মামলা নিয়ে কে মাথা ঘামায়? তোমাদের ঘামাতে হয় ঘামাও, আমি ভাই যাব না, কিছুতেই না। আমি আর কিছু বললাম না, তবে এইটুকু বুঝে নিলাম সুন্দরবাবুর মগজে তখন গজগজ করছে ম্যাগনাম রিভলভারের দেওয়ালভেদী প্রচণ্ড গুলি। সবাই একসঙ্গে পা টিপে টিপে দোতলার বারান্দায় গিয়ে উঠলাম। তারপর একটা দরজা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার এক পাশে আমি আর জয়ন্ত, আরেক পাশে পুলিশের 4 জন লোক, আর মাঝখানে সেই পান্থনিবাসের মালিক। জয়ন্তর ইঙ্গিতে ইন্সপেক্টর রিভলভার বার করে প্রস্তুত হয়ে রইলেন। সরাইখানার মালিক বোধহয় এইসব দেখে খানিক ভয় পেয়েছেন। তিনি ভীত কণ্ঠে ডাকলেন, আনন্দবাবু। সাড়া নেই। মালিক আবার ডাকলেন, আনন্দবাবু, আমি পান্থনিবাসের মালিক, দরজাটা খুলুন, বিশেষ দরকার। উত্তরে একটি টু শব্দও শোনা গেল না। জয়ন্ত তখন এগিয়ে একটা ঠেলা মারতেই দরজা খুলে গেল। মালিক ঘরের ভেতর উঁকি মেরে বিস্মিত স্বরে বললেন, আরে কি আশ্চর্য, ঘরের ভেতরে তো কেউ নেই। কিন্তু আনন্দবাবুকে তো আমি এ ঘরের বাইরে যেতে দেখিনি। কেউ বাইরে যাবে কি করে? সদর দরজায় আমরা দাঁড়িয়েছিলাম। আগে বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, ওখান দিয়েই হয়তো। ব্যাস, তবেই হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। আপনি যখন বাইরে গিয়ে কথা বলছিলেন সেই অবসরেই আনন্দবাবু চম্পট দিয়েছেন। ইন্সপেক্টর হতাশভাবে বললেন, অপরাধীকে হাতের কাছে পেয়েও হারালাম। কপাল দেখছি নিতান্তই খারাপ। যাকগে, কি আর করা যাবে। ভয় নেই ইন্সপেক্টর, হাল ছাড়বেন না। খুব অল্প সময়ের মধ্যেই আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। অপরাধের প্রায় সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি বলেই এই হোটেল পর্যন্ত আসা সম্ভব হয়েছে। এখানে অপরাধী আমাদের হাতে না এলেও সে যে এখনো পুরীধামেই রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু একটু সুযোগ পেলেই সে এই পুরী ছেড়ে পালানোর চেষ্টা করবে। কিন্তু সে কোথায় পালাবে? কোথা দিয়ে পালাবে? পুরী হচ্ছে রেলপথের শেষ স্টেশন। আমার লোকজন এখনই সেখানে গিয়ে ওত পেতে বসে থাকবে। সকলে তার চেহারার বর্ণনা জানেন তো? আমি বলে দেব। এই শোনো সবাই, যাকে আমরা ধরতে যাচ্ছি সে মাথায় খাটো, রোগা, রং কালো, গোপ আর মাথার চুল পাকা। মনে থাকবে? গোফ আর মাথার চুল পাকা নাও হতেই পারে। না না, পাকাই বটে। এবার আপনি যদি বলেন আনন্দবাবু পাকা পরচুল ধারণ করেছিলেন, তাহলে আমি আপত্তি করব মশাই। কারণ দিনের বেলায় পরচুল পরে কেউ আমার চোখে ফাঁকি দিয়েছে, এ আমি মানতে পারবো না। না, অপরাধী পরচুল ধারণ করেনি, ঠিক সময় বুঝতে পারবে। এখন এসো, এই নিচের দিকেই যাই। বাড়ির খিড়কির দিকটাও একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার। আমরা সকলে খিড়কির দিকে এগিয়ে গেলাম। সুন্দরবাবু আমাদের দিকে ফিরেও তাকালেন না, যেন আমাদের অস্তিত্ব পর্যন্ত তিনি একেবারে ভুলে গেছেন। পান্থনিবাসের পেছন দিকে একটা সরু গলি। জয়ন্ত জিজ্ঞেস করল, এগুলির দুটো মুখ কোথায় গিয়ে শেষ হয়েছে? গলির উত্তরে আছে এর চেয়েও চওড়া আরেকটা গলি, আর দক্ষিণে আছে পুরীর প্রধান রাজপথ, বড় ডান্ডি। আসামি পুলিশের ভয় নিশ্চয়ই সমুদ্রের দিকে আসবে না, তাহলে সে নিশ্চয়ই জগন্নাথ মন্দিরের দিকে গিয়েই থাকবে। কিন্তু এখানে যে কোনো ব্যক্তি যে কোনো পাণ্ডার বাড়ি যখন খুশি আশ্রয় নিতে পারে। এখানকার ওই এক মস্ত সুবিধা। জয়ন্ত, ওই দেখো, বেশ খানিকটা দূরে ওই লোকটাকে দেখো। মনে হচ্ছে না উকি ঝুঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে? তাই তো, অত্যন্ত সন্দেহজনক। দাঁড়ান, একবার দেখে আসি। পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য আসামি কোনোদিন অপেক্ষা করে না। আর তাছাড়া পাড়ায় পুলিশ দেখলে সাধারণ লোকের মনে একসঙ্গে ভয় আর কৌতূহল জেগে ওঠে। তারা তখন দূর থেকে উঁকি ঝুঁকি না মেরে থাকতে পারে না। তবু ওদিকটা এক চক্কর ঘুরে এলে ক্ষতি কি? বেশ, যান।
ইন্সপেক্টর হন হন করে এগিয়ে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর এদিক ওদিক তাকিয়ে আবার হন হন করে ফিরে এসে হতাশভাবে বলল, ব্যাটা চম্পট দিয়েছে। আপনারা বরং ফিরে যান। আমার সঙ্গে থেকে মিথ্যে কষ্ট পাবেন কেন? আর আপনি কি করবেন? মামলা আমার, ভাবনা আমার। আমি বড় একবার শ্রীমন্দিরের আশপাশটা টহল দিয়ে দেখে আসি। উত্তম প্রস্তাব। কখন ঝাঁটা না খেয়ে বেরিয়ে পড়েছি। আগে উদর চিন্তা, তারপর সব। আপনিও দেখছি আমাদের সুন্দরবাবুর দলে। তা পাশেই তো পান্থনিবাস। ভাবনা কি? আসুন। জয়ন্ত হাসতে হাসতে আবার সমুদ্রের দিকে গেল, কিন্তু সুন্দরবাবুকে আর দেখতে পাওয়া গেল না। আমি কৌতূহলী হয়ে ইন্সপেক্টরের পেছনে পেছনে চললুম। পান্থনিবাসের মালিক আবার ইন্সপেক্টরকে দেখেই হাসি মুখে বললেন, এই যে, আসুন আসুন। আনন্দবাবুর কোনো পাত্তা পেলেন? ও কথা রাখুন। খাওয়ার কিছু হবে কি? আমি বিনামূল্যে খেতে চাই না। দামের কথা তুলে লজ্জা দেবেন না স্যার। আপনার কাছ থেকে দাম নেবে কি? উঠে এসে ভালো করে বসুন। ওরে, কে আছিস? বড়বাবুর জন্য চটপট লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, 1 প্লেট হালুয়া আর চা নিয়ে আয়। খাওয়া দাওয়া শেষ করে ইন্সপেক্টর আবার সদল বলে মন্দিরের দিকে রওনা হলেন। ওদিককার অপেক্ষাকৃত বড় রাস্তাতেও ছিল একাধিক ছোট বড় হোটেল। যেতে যেতে সেসব জায়গাতেও সন্ধান নিতে ভুলল না। তারপর ঘিঞ্জি গলি ছেড়ে সকলে এসে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সেখানেও নানান শ্রেণীর দোকানের পর দোকান এবং ভক্তদের ভিড়। এক একটি যাত্রী দলের সঙ্গে আছে এক একজন পাণ্ডা। তাদের অধিকাংশরই মাথা কামানো। আমরা যেখানে এসে দাঁড়ালাম এখানটা শ্রীক্ষেত্রের সর্বপ্রধান স্থান। দিকে দিকে কর্মব্যস্ততা। দোকানের পর দোকান, ছোট বড় নানান শ্রেণীর। খাবার, বাসন, মণিহারি, জামাকাপড় প্রভৃতি অনেক জিনিসপত্র এখানে বিক্রি হয়। দোকানে দোকানে স্ত্রী পুরুষ খরিদ্দারের আনাগোনা। পাণ্ডা, যাত্রী, ক্রেতা বিক্রেতা ও ভিখারির দল সে জায়গাটা সর্বদাই মুখরিত করে রাখে। মন্দিরের সিংহদ্বারের সামনে রাজপথের উপরেই রেলিং দিয়ে ঘেরা কোণারক থেকে আনা অপূর্ব সুন্দর বরুণ স্তম্ভ। সেখানে দাঁড়িয়ে ইন্সপেক্টর প্রত্যেক পাণ্ডাকে জিজ্ঞেস করতে লাগলো আজ সকালে তার বাসায় কোনো নতুন যাত্রী এসেছে কিনা। কয়েকজন জানালো হ্যাঁ এসেছে। অমনি ইন্সপেক্টরের আগ্রহ প্রায় দ্বিগুণ হয়। সাগ্রহে প্রশ্নের পর প্রশ্ন হয়, কিন্তু উত্তর মোটেই সন্তোষজনক হয় না। অবস্থা যখন হাল ছাড়ি ছাড়ি তখন একজন পাণ্ডা বললেন, ঘন্টা দেড়েক আগে আমার বাসায় একজন নতুন যাত্রী এসেছে। কেবল একজন? হ্যাঁ। বয়স কত? তার মুখ দেখে বয়স বেশি মনে হয় না, কিন্তু তার মাথার চুল পাকা। একখানা ঘর ভাড়া নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে সে বসে আছে। সঙ্গে মালপত্র কি আছে? খালি একটা ছোট হাত ব্যাগ। এখনই চলো তোমার বাড়ি। সে কি হুজুর, যাত্রীদেরকে নিয়ে আমি এখন মন্দিরে? রাখো তোমার যাত্রী। উনিকে বাসায় আশ্রয় দিয়েছো, তোমারও শাস্তি হতে পারে, তা জানো? পাণ্ডা ভয়ে প্রায় জড়সড় হয়ে কাচুমাচু মুখে বলল, খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি। শিগগিরই চলো। কোথায় তোমার বাড়ি? মন্দিরের পাশেই। খুব ভালো, চলো। মন্দিরের চারিদিকেই পথ। পাণ্ডা তাড়াতাড়ি অগ্রসর হলো দক্ষিণ দিকের পথে। অল্প এগিয়ে ডান দিকে ছোট একটা গলি। বাইরের জনতা ও গোলমালের সঙ্গে গলির নির্জনতা ও নীরবতা যেন ঠিক খাপ খাচ্ছিল না। পুলিশ দলের জুতোগুলোর দুবদাব শব্দে সে স্তব্ধতা ভেঙে গেল। বাঁ দিকের একখানা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পাণ্ডা বলল, এই আমার বাড়ি। দোতলা বাড়ি, খুব একটা বড় নয়। উপরে একটা দরজা খোলা ও বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। তারপরেই তারস্বরে চিৎকার হলো, এ তো গুন্ডামি, ভয়ানক গুন্ডামি। ইন্সপেক্টর দুজন সেপাইকে সঙ্গে নিয়ে এবং বাকি সবাইকে দরজায় পাহারায় মোতায়েম রেখে বাড়ির মধ্যে প্রবেশ করল। ডান পাশে সিঁড়ি। তাড়াতাড়ি ওপরে উঠতে উঠতে জিজ্ঞেস করলো, চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে?
একটা আধবুড়ো লোক খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখ নেড়ে ক্রুদ্ধস্বরে বলল, পাশের ঘরের লোকটা আচমকা আমার ঘরে ঢুকে গড়গড়ার কাঠের নলটা খুলে নিয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার মাথার চুল কি পাকা? হ্যাঁ, পাকা। আমি তো হতভম্ব হয়ে গেলুম, এ কি মগের মুলুক। তাহলে আরও খানিকক্ষণ হতভম্ব হয়ে থাকুন, বেশি চেঁচাবেন না। আচ্ছা, আপনার নতুন যাত্রী কোন ঘর ভাড়া নিয়েছে? পান্ডা কিছু বলার আগেই আধবুড়ো লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ওই ঘর। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো। আমার এতকালের শখের গড়গড়ার নল। চুপ করে বসে থাকুন, খালি বাজে ফ্যাচ ফ্যাচ করে। তারপরে ফিরে বন্ধ দরজায় কড়াঘাত করতে করতে বলল, ওহে বেরো, ঘরের ভেতর আর ঘাপটি মেরে পড়ে থাকতে হবে না। ভালো চাও তো সুরসুর করে বাইরে চলে এসো। কেউ বাইরে এলো না। ইন্সপেক্টর তখন ফিরে সেপাইদের বলল, আমার পায়ে বাতের ব্যথা, তোমরা লাথি মেরে দরজাটা ভেঙে দাও। আচ্ছা দাঁড়াও, একটু সবুর করো, আমি তৈরি হইনি। এই বলে সে কোমরের খাপ থেকে নিজের রিভলভার বার করে ঘরের ভিতরে বুলেট বৃষ্টি করার জন্য প্রস্তুত হয়ে দস্তুর মতো রুখে দাঁড়ালো। দুই সেপাইয়ের ডবল লাঠির চোটে মট করে দরজার কাঠের খিল ভেঙে গেল, কিন্তু ভেতরে কাউকে দেখা গেল না। ইন্সপেক্টর অতি সন্তর্পণে রিভলভার উঁচিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল, কিন্তু ঘরে কোনো জনপ্রাণী নেই। ইন্সপেক্টর গর্জন করে হাঁক দিল, পান্ডা, পান্ডা, তুমি আবার সময় বুঝে কোথায় সরে পড়লে? অতঃপর রিভলভারের গুলি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুঝে গড়গড়ার নলহারা লোকটি এবং পান্ডা দুজনেই তাড়াতাড়ি পা চালিয়ে একতলায় পালিয়ে গিয়েছিল। ইন্সপেক্টরের গর্জন শুনে তাড়াতাড়ি ওপরে এসে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, এই যে হুজুর, এই যে আমি। ইন্সপেক্টর রাগী গলায় বলল, এ কি ঘর তোমার? ঘরে মানুষ ঢোকে অথচ তাকে দেখা যায় না। পান্ডা অত্যন্ত আশ্বস্ত হয়ে ফিক করে হেসে ফেলে বলল, সে নেই। ওহো, বুঝেছি। আশ্চর্য বড়, আগে ব্যাপারটা বোঝা গেছে। বোঝা গেছে? কিচ্ছু বোঝা যায়নি। আসামি কোথায় গেল? পালিয়েছে হুজুর। পালিয়েছে বললেই হলো? দরজা বন্ধ, পালায় কি করে? আগে ওদিকের জানলা একটা গরাদ ভাঙা। গরাদ ভাঙা? আগে। এতক্ষণ বলনি কেন? হুজুর, দোতলার ওপর থেকে কেউ লাফ মেরে পালাতে পারে, এটা কেমন করে বুঝবো বলুন? কেন বুঝবে না? এ কি টেসে আসামি? খুনি আসামি। ইডিয়েট, আজ আমি তোমাকে গ্রেপ্তার করব। কেন হুজুর? আমি তো খুন করিনি। কিন্তু তুমি আসামি পালাবে বলে পথ খোলা রেখেছ। হঠাৎ সেই আধবুড়ো লোকটি এগিয়ে এসে বলল, আসামি তো পালিয়েছে, তবে আমার গড়গড়ার নলের কি হবে হুজুর? প্রচণ্ড রাগে ইন্সপেক্টরের মুখ প্রায় রক্তবর্ণ হয়ে উঠল। উত্তপ্ত স্বরে বলল, সেপাই, বেশ করে এর পিঠে দুঘা বসিয়ে দাও তো। লোকটা সেই কথা শুনে প্রায় ছুটতে ছুটতে ঘরের বাইরে পালিয়ে গেল। ইন্সপেক্টর সেই গরাদ ভাঙা জানলাটার দিকে এগিয়ে গেল এবং বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখল খানিকটা ফাঁকা জায়গা, আর তার এক প্রান্তে একটা কুয়ো। ইন্সপেক্টর কতকটা আশান্বিত হয়ে বলল, কুয়োটা কাদের? আগে গলির সকলেই ওই কুয়োর জল ব্যবহার করে। আচ্ছা, গলিটা কি কানা গলি? হ্যাঁ হুজুর। কেউ যদি এই জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ে, তাহলে তাকে গলির বাইরে যেতে গেলে তোমার বাড়ির সদর দরজার সামনে দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ হুজুর, তাছাড়া আর কোনো পথ নেই। চলো চলো, নিচে চলো। সদরে অন্যান্য সেপাইরা ছিল। ইন্সপেক্টর তাদের জিজ্ঞেস করলেন, গলির ভেতর থেকে কেউ কি বাইরে গেছে? সেপাই দলের একজন জানালো কোনো কোনো লোক যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কাউকে যেতে দেয়নি। এরপর ইন্সপেক্টর দ্রুতপদে আগে কুয়োর ধারে গিয়ে হাজির হলো। তারপর ভেতরে উকি মেরে দেখল অনেক নিচে কালো জল টলটল করছে। কোনো মানুষ সেখানে আশ্রয় নেয়নি। তবুও কি মনে হতে সে কয়েক মিনিট সেখান থেকে নড়ল না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জলের দিকে। তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, না,
এতক্ষণ কোনো মানুষ জলে ডুবে থাকতে পারে না। পান্ডা বলল, হুজুর, ও ব্যাটা নিশ্চয়ই কোনো এক বাড়ির ভেতরে লুকিয়ে আছে। লুকিয়ে থাকলেই কি পার পাবে নাকি? এই তো একরত্তি কানা গলি, বাড়ি আছে মোটে খান কয়। আমি সহজে ছাড়বো না, সব বাড়িতে খানা তল্লাশ করব। সেপাই, তোমরা প্রত্যেক বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে দেখো। আসামিকে দেখতে পেলে চুলে ঝুঁটি ধরে হিড় করে টেনে আনবে। কিন্তু সাবধান, ম্যাগনার রিভলভারের কথা ভুলো না। যদি আমার বিশ্বাস জয়ন্তবাবু বাড়িই বলেছে, তাও সাবধানে মান নেই। আমি এতক্ষণ নির্বাক দর্শকের মতো এইসব স্ট্র্যাটেজি কমেডির দৃশ্য উপভোগ করছিলাম এবং ভাবছিলাম, হত্যাকারী এত জিনিস থাকতে তুচ্ছ একটা গড়গড়ার কাঠের নল কেড়ে নিয়ে সরে পড়ল কেন? সেপাইরা সব বাড়ির খানা তল্লাশ করেও আসামি আনন্দের কোনো পাত্তা পেল না। ইন্সপেক্টর দেখলাম তার এই ব্যর্থতায় বেশ মুষড়ে পড়েছেন, কিন্তু আমার মনের ভেতরে তখন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে সেই কাঠের গড়গড়ার নলের ঘটনা। এইসব ব্যাপারের মধ্যে একটা 1 হাত লম্বা গড়গড়ার নলের কি সার্থকতা থাকতে পারে? কিন্তু একটা সার্থকতা তো আছে নিশ্চয়ই। ইস, হয়তো জয়ন্ত থাকলে বলতে পারতো। ধুকতে ধুকতে কোনো মতে হোটেলে ফিরে এলাম। ইন্সপেক্টর আমায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলেন। আমি বললাম, একবার জয়ন্তর সঙ্গে দেখা করে খবরটা দিয়ে যান। নিজের পরাজয়ের খবর আর কি দেব মানিকবাবু? তাও বলছেন যখন, চলুন। আমাদের দেখে জয়ন্ত বলল, এসো বিজয়ী বীরের দল, বন্দি কোথায়? আর বন্দি? নিজের ব্যর্থতার কথা আর কি বলবো জয়ন্তবাবু। আনন্দকে ধরতে গিয়ে আমরাই নিরানন্দ হয়ে ফিরে আসছি। সেটা আন্দাজ করা কঠিন নয়। আপনি থাকলেও বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারতেন না। পারতাম কিনা সেটা না হয় পরে ভাবা যাবে, এখন আপনারা এই কেসে কতটা এগোলেন সেটা জানাটা প্রয়োজন। ইন্সপেক্টর একে একে সব ঘটনা বর্ণনা করে গেল। জয়ন্ত ভাবহীন মুখে সমস্তটা শুনে গম্ভীর স্বরে বলল, ইন্সপেক্টর কি আর বলবো, আমি সঙ্গে থাকলে হয়তো আনন্দকে আজ বন্দি করতে পারতাম। অসম্ভব, মানিকবাবু তো সঙ্গেই ছিল, উনিও তো সব দেখেছেন। মানিক, তুমিও কি ঘটনাগুলোর মধ্যে কোনো গোপন সত্যের ইঙ্গিত পাওনি? হয়তো পেয়েছি, কিন্তু তা ইঙ্গিত ছাড়ার কিছুই নয়। ইঙ্গিত আবার কি? ওসব হেয়ালি ঠেয়ালি বুঝি না মশাই, সোজা ভাষায় বলুন। বলছি, আগে মানিকের কথা শুনি। জয়ন্ত, আমি শুধু একটা কথাই বুঝতে পারছি না, ধরা পড়লে যাকে ফাঁসি কাটে ঝুলতে হবে, প্রাণ নিয়ে পালাবার সময় সে তুচ্ছ একটা গড়গড়ার নল চুরি করতে যাবে কেন? এই প্রশ্নের উত্তর কি? না, উত্তরটা এখনো খুঁজে পাইনি। উত্তরটা খুঁজে পেলে আনন্দকেও পাকড়াও করতে পারতে। উফ, শুধু হেয়ালি। আরে মশাই, সমুদ্র ধারে হলো হত্যাকাণ্ড, আর একটা পান্ডার বাড়িতে নগণ্য গড়গড়ার কাঠের নল চুরি গেল। এর মধ্যে আবার কিসের সম্পর্ক থাকতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আনন্দ সেই কুয়োর মধ্যেই লুকিয়েছিল, আপনি দেখতে পাননি? বললেই হলো। আমি 5 মিনিট ধরে কুয়োর ধারে দাঁড়িয়েছিলাম, তবুও তাকে দেখতে পাইনি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবুরিও জলের তলায় 5 মিনিট ডুবে থাকতে পারে না, বুঝলেন? তা জানি, তবে জেনে শুনে বাজে কথা বলছেন কেন? বাজে কথা নয় ইন্সপেক্টর। কুয়োর জলের তলায় আনন্দ যে কাঠের নলে মুখ দিয়ে শ্বাস নিচ্ছিল সেটা আমি এখানে বসেই অনুমান করতে পারছি। সে কি গড়গড়ার কাঠের নল নিয়ে? ইস, ছি 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 ছি, মাথা গুলিয়ে যাচ্ছিল এতক্ষণ, কিন্তু এটা একবারও মাথায় এলো না। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে ইন্সপেক্টর বলল, ইস, বড়ই ভুল হয়ে গেছে, এটা একবারও মাথায় এলো না। ছি 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 ছি। আচ্ছা, এখন উপায় কি? দেখি কতদূর কি করতে পারি। এই বলে জয়ন্ত আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে গেল। আমাদের কারুর দিকে ফিরেও তাকালো না। ঘন্টা 2 পরে বাসায় ফিরে এসে জয়ন্ত বলল, এখানকার প্রধান পান্ডা আমার পরিচিত, তাকে টাকার লোভ দেখিয়ে বলে এলাম আনন্দ অন্য কোনো পান্ডার আশ্রয় আছে কিনা সেই খবরটা খোঁজ নিয়ে আমাকে জানাতে, আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে পুরীর বাইরে যাচ্ছে কিনা সেই খোঁজটাও লোকজন লাগিয়ে তাকে রাখতে বলে এসেছি। পরের মামলা নিয়ে তুমি কেন এসব বাড়াবাড়ি করছো?
এর জন্য বাহাদুরি পাবে কে সেটা ভেবে দেখেছো কি? জয়ন্ত হাসতে হাসতে বলল, বাহাদুরি অর্জন করবে পুলিশ, জানি জানি, কিন্তু ভুলে যাচ্ছেন কেন যে আমি হচ্ছি শখের গোয়েন্দা। শখ মিটলেই আমি খুশি। কত তাড়াতাড়ি একটা জটিল খুনের মামলার জট খুলতে পারি সেটাই আমি পরীক্ষা করতে চাই। এই ব্যাপারে সফলতাই আমার পুরস্কার। এই যে আমি আপনাকে প্রায়ই সাহায্য করি, এ কি আমার নিজের যশের জন্য? সুন্দরবাবু একেবারে স্তব্ধ। আসল কথা কি জানেন, আমি নিজের, অন্যের বা আপনার যশের জন্য একটুও মাথা ঘামাই না। আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মাত্র। সুযোগ পেলেই যতটা পারি অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি। সুন্দরবাবু হ্যাঁ না কিছুই বলবার ভাষা খুঁজে পেলেন না। খুব মৃদু স্বরে বললেন, সন্ধ্যা উতরে যাওয়ার পরেই শুকনো মুখে ইন্সপেক্টর এসে হাজির হলেন। জানা গেল কলকাতার এবং অন্যান্য জায়গায় যাওয়ার নানান ট্রেন পুরী স্টেশন ছেড়ে যাত্রা করেছে, কিন্তু আনন্দের মতো দেখতে এমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে সে গাড়িগুলোর মধ্যে পাওয়া যায়নি। জয়ন্ত বলল, মুষড়ে পড়বেন না, এখনো পুরোপুরি হতাশ হবার মতন অবস্থা হয়নি। তেমনি মুখ ভার করে ইন্সপেক্টর বললেন, দেখছি এখানে ওখানে ঘুরে পাণ্ডাদের বাসায় খবর নিতে হবে। সে খবর আমি সন্ধ্যার আগেই পেয়েছি। পেয়েছেন? কি খবর? আনন্দ কোনো পাণ্ডার বাসায় গিয়ে আশ্রয় নেয়নি। ইন্সপেক্টর এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবার ধূপ করে একখানা চেয়ারের উপর বসে পড়লেন। তাহলে আর কোন আশায় বুকবাদি বলুন। আমি আরো খবরের প্রত্যাশায় আছি। সিঁড়ির উপরে ভারী পায়ের শব্দ হচ্ছে না? তাই তো। ওই যে বড় ঠাকুর আসছেন, মুখ ওর হাসি হাসি, মানে নিশ্চয়ই কোনো উল্লেখযোগ্য নতুন খবর এনেছেন। দেখা যাক কি বলেন। জয়ন্ত উঠে তাড়াতাড়ি পাণ্ডার দিকে এগিয়ে গেল। তারপর বারান্দায় বেরিয়ে দুজনে খানিকক্ষণ কি কথা বলল। তারপর ঘরের ভেতর ফিরে এসে জয়ন্ত বলল, আচ্ছা, একখানা মোটরে 4 জন বন্দুকধারী সেপাই নিয়ে আপনি কতক্ষণের মধ্যে যাত্রা করার জন্য প্রস্তুত হতে পারবেন? কেন বলুন দেখি। এইমাত্র খবর পাওয়া গেল, আনন্দের মতন দেখতে একজন লোক একখানা গরুর গাড়িতে চেপে সন্ধ্যার অন্ধকারে কোনারকের দিকে যাত্রা করেছে। সেই খবর আমরা জানি, 2.5 ঘন্টা আগেই পেয়েছি। সে কি, খবরটা তখন আমাদের বলেননি কেন? আমাদের তদন্তের সঙ্গে খবরটার কোনো সম্পর্ক নেই বলে। যে লোক এ জায়গা থেকে তাড়াতাড়ি পালাতে চায়, সে গাড়ি ট্যাক্সি ছেড়ে হঠাৎ গরুর গাড়ি ভাড়া করে পালাতে যাবে কেন বলতে পারেন? যেটা স্বাভাবিক নয় বলে ভাবছেন, একটু চিন্তা করে দেখলে সেটাই আবার আপনার অস্বাভাবিক বলে মনে হবে। কাঁধে খুনের অপরাধ নিয়ে কেউ যদি চুপি চুপি পুরী ছাড়তে চায়, তাহলে বুদ্ধিমান হলে সে ট্রেন ও ট্যাক্সি ছেড়ে গরুর গাড়ির সাহায্যই নেবে। সে ঠিকই অনুমান করবে যে আপনাদের নজর ট্রেন ও ট্যাক্সির উপর যতটা প্রখর হয়ে পড়বে, গরুর গাড়ির উপর কখনোই অতটা পড়বে না। জয়ন্তর কথায় ইন্সপেক্টর অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি বলে উঠলেন, আমি এখনই গাড়ি ও সেপাইয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই করুন। কোনারকের দিকে যখন গেছে তখন মনে হয় গাড়িতে গেলে আমরা নদীর কাছে তার নাগাল ধরতে পারবো। কিন্তু সে যদি আনন্দ না হয়, তাহলে ব্যর্থ হয়ে আমাদের ফিরে আসতে হবে, আর কি। আমি 8 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারবো। আর একটা দারুণ খবর আছে, যাওয়ার আগে জেনে যান। একটা সোনার উপর দোকানে ঠিক আনন্দের মতোই দেখতে একজন লোক ওই পান্নার আংটিটা বেঁধে রেখে আজ 100 টাকা ধার করেছে। জয়ন্ত তার জামার পকেট থেকে একটা পান্নার আংটি বের করে সামনে রাখল। সুন্দরবাবু এতক্ষণ সবটা চুপ করে শুনছিল। জয়ন্তর কথা শুনে এইবার সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে আংটিটা দেখেই বলে উঠলেন, আর কোনো সন্দেহ নেই, জীবিত অবস্থায় মহেন্দ্রবাবুর হাতে আমি এই আংটিটাই দেখেছি। ইন্সপেক্টর, এবার যান, তাড়াতাড়ি প্রস্তুত হন। আমার মনে হচ্ছে আজই আপনার তদন্তের জবনিকা পতন হবে। পুরীর নোংরা শহরতলির ধুমধুলোর সীমা ছাড়িয়ে পুলিশের বড় জিপ যখন বাইরে গিয়ে পড়ল, তখন নির্মেঘ নীল আকাশে প্রতিপদের প্রায় পূর্ণ চাঁদ। বহু দূর থেকে ভেসে আসছে সমুদ্রের ক্ষীণ গর্জন। দুই দিকে বিস্তৃত সমুদ্রের বিস্তীর্ণ বালুতটের মাঝখান দিয়ে একটি ছোট্ট পথ। তার ওপর দিয়েই আমাদের গাড়ি সামনের দিকে চলতে লাগলো। হঠাৎ ইন্সপেক্টর উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, দূরের পথের ওপরে একখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? জয়ন্ত গরুর গাড়িটা লক্ষ্য করেছে। সে গম্ভীরভাবে বলল, সবাই তৈরি হও, কুইক। ধপধপে জ্যোৎস্নায়
বেশ দেখা যাচ্ছিল। একখানা ছই দিয়ে ঢাকা গরুর গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে পথের ওপরে। জয়ন্ত বলল, এই খোলা জায়গায় আমাদের গাড়ির শব্দ নদীর ধার থেকে নিশ্চয়ই শোনা যাচ্ছে, কিন্তু ওটা যদি আনন্দের গাড়ি হয় তবে সেটা স্থির হয়ে দাঁড়িয়ে কেন? আনন্দকে শেষে এইখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। সাধারণত এই নদীতে অল্প জল থাকে, তখন গরুর গাড়ি আরোহী নিয়েই অনায়াসে নদী পার হয়ে যায়। কিন্তু কাল তুমুল ঝড় বৃষ্টির ফলে নদী আজ ফুলে ফেঁপে উঠেছে। পার হতে গেলে গরুর গাড়ি জলের তলায় ডুবে যাবে। তাই হয়তো। সুন্দরবাবু বললেন, ওই আনন্দ বেটা রিভলভার বাগিয়ে ছইয়ের কোনো ফাঁক দিয়ে আমাদের দিকে লক্ষ্য স্থির করছে না তো? কিছুই আশ্চর্য নয়। আমাদের জিপ এখন গরুর গাড়ির অনেকটাই কাছে এসে পড়েছে, আর এগিয়ে কাজ নেই। গোয়ার তুমিকে সাহস বলে ভাবলে মস্ত ভুল হবে। পুলিশের জিপ দাঁড়িয়ে পড়ল। জয়ন্ত চেঁচিয়ে ডাকল, গারোয়ান, গারোয়ান, আগে হুজুর। ভাড়া যাবে? না হুজুর, শহরই আছে। কোথায়? তিনি হরিণ শিকারে গিয়েছেন। গাড়িতে কেউ নেই? না হুজুর। আমরা পুলিশ, তুমি এখানে এসো। গারোয়ান গাড়ি থেকে নেমে জোর হাতে ভয়ে ভয়ে জিপের পাশে এসে দাঁড়িয়ে বলল, পুলিশ কেন হুজুর? আমি তো কিছু করিনি। না, তুমি কোনো অন্যায় করোনি, তোমার কোনো ভয়ও নেই। শুধু বলো তোমার সবারিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? কোণারকের মন্দিরে। তারপর? নদীতে তো এখন অনেক জল, পার হওয়ার উপায় নেই। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তবে অন্য কোনো উপায় দেখতে হবে। তোমার গাড়ির যাত্রী কি বাঙালি? হ্যাঁ হুজুর। তাকে দেখতে কেমন? আগে হুজুর, গায়ের রং কালো, রোগা, বেটে, বয়স বেশি নয়। গোপার মাথার চুল পাকা? না হুজুর, ঠিক উল্টো, কালো কুচকুচে। তা হঠাৎ তিনি হরিণ শিকারে গেলেন, তার সঙ্গে কি বন্দুক ছিল? না হুজুর, কি দিয়ে শিকার করবেন কে জানে। তিনি বললেন চুপ করে হাত গুটিয়ে সকাল পর্যন্ত বসে না থেকে একটা হরিণ টরিণ মেরে আনা যাক। এই বলে ছোট একটা ব্যাগ নিয়ে নেমে গেলেন। গাড়িতে তার আর কোনো মালপত্র আছে? আগে না হুজুর। বেশ। আচ্ছা, তিনি কতক্ষণ আগে গিয়েছেন? মিনিট 20 বেশি হবে না। কোন দিকে গিয়েছেন? ওই দিকে যাচ্ছিলেন। তারপর ওই বালিয়াড়ির আড়াল পড়ে গেল, তারপর থেকে আর দেখতে পাচ্ছি না। গাড়ি থেকে নেমে পড়ে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, একটু তফাতে আসুন, জরুরি পরামর্শের দরকার। তারপর আমাকেও ইশারা করলো। আমিও সঙ্গে যেতে যেতে বললুম, তুমি কিন্তু সুন্দরবাবুকে ডাকলে না, তিনি কিন্তু ভীষণ অভিমান করবেন। অভিমান করবেন না, বরং খুশি হবেন। তাছাড়া তার ভাবভঙ্গি যেরকম গুরুগম্ভীর হয়ে উঠেছে, ডাকতে গেলেই মুখ জামটা খেতে হবে। তাই আজকের অ্যাডভেঞ্চার থেকে সুন্দরবাবুকে বাদ দিলেই বুদ্ধিমানের কাজ করা হবে। উনি ভয় পেয়েছেন নাকি? ভয়? সুন্দরবাবু ভীতু নন। আমি সচক্ষে বারবার ওকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে গিয়ে দাঁড়াতে দেখেছি, তবে সময় সময় তিনি অতিরিক্ত সাবধানী হয়ে ওঠেন। বুঝলাম। আচ্ছা, আপনি কি পরামর্শের কথা বলছিলেন? হ্যাঁ, শুনুন। কথাবার্তা হওয়ার পর আমি সুন্দরবাবুর কাছে গিয়ে বললাম, সুন্দরবাবু, এবারে কিন্তু আমি ফাজলামি করছি না। শুনুন, এখানে অশান্তিকর কাণ্ড কারখানা ঘটতে পারে। আপনাকে আর তার ভেতরে অকারণে টেনে নিয়ে যেতে চাই না। আপনি বরং নিশ্চিন্তে গাড়িতে বসে বিশ্রাম করুন। উত্তরে হ্যাঁ কি না কোনো জবাবই পাওয়া গেল না। ওদিকে পরামর্শ মতো ইন্সপেক্টর সেপাইদের এগিয়ে যেতে হুকুম দিলেন। আগে চলেছেন ইন্সপেক্টর এবং তারপর 4 জন বন্দুকধারী পুলিশ। সকলের পিছনে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে গুটিসুটি মেরে এগোচ্ছিলাম জয়ন্ত আর আমি। হঠাৎ নিচের দিকে আঙুল দেখিয়ে জয়ন্ত বলল, এখানেও পায়ের ছাপ রয়েছে দেখছি। দেখো মানিক, দেখো, একজোড়া পায়ের ছাপ বাড়ির উপর দিয়ে সোজা চলে গিয়েছে বালিয়াড়ির দিকে। চলো, এই পায়ের ছাপ অনুসরণ করা যাক। তারপর ধীরে ধীরে সেই পায়ের ছাপ লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম সেই বালিয়াড়ির দিকে। কিন্তু আনন্দের কোনো পাত্তাই নেই। সে কি এখান থেকে আরও অনেক দূর এগিয়ে অন্য কোনো দিকে চলে গেছে? না ওই বালিয়াড়ির পেছনেই কোথাও ঘাপটি মেরে শিকারি বাঘের মতো আমাদের কার্যকলাপ লক্ষ্য করছে? তার হাতে হয়তো রয়েছে ম্যাগনাম রিভলভার। জয়ন্তর বিশ্বাস সে বেশি দূর যায়নি, আমারও তাই। ইন্সপেক্টর অবশ্য চুপচাপ। দেখতে দেখতে আমরা বালিয়াড়ির একেবারে কাছে এসে পড়লাম। জয়ন্ত ফিসফিস করে বলল,
মানে কি বালিয়ারির ছায়া সরে এসো। এখানে ছোট ছোট 4-5টা বালির ঢিপি রয়েছে, লুকিয়ে থাকতে অসুবিধা হবে না। একে চাঁদের আলোকে বাধা দিয়ে মস্ত বড় ছায়ার অস্পষ্টতা রচনা করেছে প্রকাণ্ড এই বালিয়াড়ি। তার উপরে ছোট ছোট বালির ঢিপির পিছনে আশ্রয় নিয়ে আমরা দুজন একেবারে অদৃশ্য হয়ে গেলাম। লুকোবার আগে জয়ন্ত সেপাইদের কাছ থেকে একটা বন্দুক ও গোটা কয়েক কার্তুজ চেয়ে নিয়েছিল। ইন্সপেক্টর হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর উচ্চস্বরে চিৎকার করে সঙ্গের সেপাইদের বললেন, ধ্যাত, এই ফিরে চলো তোমরা, আসামি চুলোয় যাক। ব্যাটা কোন দিকে কত দূরে ভেগেছে কে জানে, আমরা তো সারাটা ছুটে মরতে পারি না। তার চেয়ে আজ ফিরে চলো, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। সেপাইরা সবাই একসঙ্গে আবার যেই দিক থেকে এসেছিল সেই দিকেই ফিরে গেল। আর তাদের পেছন পেছন যেতে লাগলেন ইন্সপেক্টর। বালিয়াড়ির ছায়ায় ঢিপির আড়ালে বসে রইলাম শুধু আমি আর জয়ন্ত। বেশ খানিকক্ষণ কাটল। তারপর শোনা গেল পুলিশের জিপ গাড়ি দ্রুত চলে যাওয়ার ধ্বনি। আমাদের চোখের সামনেই গাড়িখানা ক্রমশ হারিয়ে গেল রাতের অন্ধকারে। জয়ন্ত এবার ফিসফিস করে বলল, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এবার শ্রীমান আনন্দ আমাদের সামনে সশরীরে আবির্ভূত হবেন। তার মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বালিয়াড়ির আড়াল থেকে আবির্ভূত হলো যেন এক অবাস্তব ছায়ামূর্তি। সেখানেই দাঁড়িয়ে সে এদিক ওদিক তাকিয়ে খুব ভালো করে দেখতে লাগলো চারপাশ। তারপর কোনো দিকেই জনপ্রাণীর দেখা বা সাড়া না পেয়ে যেন খানিকটা ধাতস্থ হয়ে আবার পথের দিকে ধীরে ধীরে অগ্রসর হলো। প্রায় জয়ন্তর গা ঘেঁষেই সে এগিয়ে গেল দূরে নদীপথের দিকে। সে যখন আমাদের পেছনে ফেলে 2-4 পায়ে এগিয়েছে, ঠিক তখনই জয়ন্ত আচমকা বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। সে কিছু বোঝার আগেই প্রবল এক ঘুষিতে তাকে একেবারে ধরাশায়ী করে ফেলল বালির ওপরে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই জয়ন্ত তার গলা চেপে ধরে তাকে একটানে সশরীরে শূন্যে তুলে ধরে বারংবার প্রচণ্ড ঝাঁকুনি দিতে লাগলো। অসাধারণ দীর্ঘ দেহের অধিকারী জয়ন্তর 2 বলিষ্ঠ বাহুতে রোগা টিকটিকি আনন্দকে নেংটি ইঁদুরের মতো মনে হচ্ছিল। জয়ন্ত ঝাঁকুনি দিয়ে গর্জন করে বলল, শিশুর মতন দুর্বল দেহ নিয়ে তুই মানুষ খুনার রাহাজানি করতে চাস? ছেড়ে দিন, ছেড়ে দিন, মরে যাবো। না, আমি তোকে মারবো না, তুই মরবি ফাঁসি কাঠে ঝুলে। মানিক, এর 2 হাতে হাত করা পরিয়ে দাও। তারপর এর পরনের কাপড় দিয়ে এর পা দুটোকে শক্ত করে বাঁধো। আনন্দ বালির ওপরে চিৎপাত হয়ে বলল, আপনারা আমার উপরে এমন অত্যাচার করছেন কেন? এটা কিছুই বুঝতে পারছি না। সে কথার কোনো জবাব না দিয়ে জয়ন্ত হেট হয়ে তার হাত থেকে ছিটকে পড়া 2টো জিনিস মাটি থেকে তুলে নিল। একটা হচ্ছে সেই ছোট সুটকেস এবং আরেকটা বৃহৎ এক রিভলভার। জয়ন্ত বলল, মানিক, এই দেখো, বিখ্যাত ম্যাগনাম রিভলভার। আসামি এই সাংঘাতিক অস্ত্র দিয়েই মহেন্দ্রবাবুকে খুন করেছেন। রিভলভারটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। আকারে বেশ বড় ও নলটা একটু বেশি মোটা। চোখে দেখে ওপর থেকে এর চেয়ে বেশি কোনো বিশেষত্বই আর আবিষ্কার করতে পারলাম না। জয়ন্ত এবার আনন্দের দিকে তাকিয়ে বলল, তুই করে বল, এই রিভলভার দিয়ে তুই আরো কত মানুষকে খুন করেছিস? আমি সত্যি বলছি স্যার, আমি কাউকে খুন করিনি। আপনি অকারণে আমায় দোষারোপ করছেন কেন? বেশ, সেটা কাল বোঝা যাবে। আজ রাত হয়ে গেছে। মানিক, তুমি 3 বার বন্দুক চালিয়ে ওদের সংকেত দাও। সবাই কাছেই আছেন। ভীষণ আওয়াজে রাতের আকাশ ভরে উঠল। তারপরই দূরে জিপ গাড়ির বেগে ছুটে আসার শব্দ শোনা গেল। গাড়িটা চোখের আড়ালে গিয়ে এতক্ষণ সেই সংকেতের জন্যই অপেক্ষা করছিল। বলা বাহুল্য, এইসব জয়ন্তরীর নির্দেশ। পরে যা ঘটবে আগে থাকতেই সে আন্দাজ করে রেখেছিল।
পরদিন সকালবেলা পুরুষোত্তম পান্থনিবাসের মালিক থানার ভিতরে প্রবেশ করে ঘরের কোণে মেঝের উপরে বসা হাত করা পড়া আসামির উপরে দৃষ্টি বুলিয়ে দ্বিধাজড়িত গলায় বললেন, এই লোকটিকে দেখতে অনেকটা তো আনন্দবাবুর মতন, কিন্তু আনন্দবাবুর গোফ আর মাথার চুল তো পাকা। জয়ন্ত হেসে বলল, আসামির গোপ আর চুল পাকা হলেই একে হুবহু আনন্দের মতন দেখতে হবে, তাই তো? জয়ন্ত এগিয়ে গিয়ে এক টান মেরে আসামিকে দাঁড় করিয়ে বলল, আনন্দবাবু, একবার পাশের ঘরে চলুন তো। জয়ন্তর পিছন পিছন আসামি পাশের ঘরে গেল। কিছুক্ষণ পরে তারা আবার যখন ফিরে এলো, তখন আসামির গোফ ও মাথার চুল রীতিমতো পাকা। বিস্ময়ে হতবাক হয়ে পান্থনিবাসের মালিক বললেন, এ কি? এই তো আনন্দবাবু, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। ব্যাপার কিছুই নয়, পুরোটাই জিঙ্ক অক্সাইডের মহিমা। তাহলে আপনি গোড়া থেকে এটা সন্দেহ করেছিলেন? হ্যাঁ, বলতে পারেন। অবশ্য আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল। নুলিয়াদের কাছে, পান্থনিবাসের লোকজনদের কাছে আসামি অকারণেই গায়ে পড়ে বারবার হাত দিয়ে নিজের গোপ আর চুল দেখিয়ে নিজেকে বুড়ো বলে জাহির করবার চেষ্টায় ছিল। অথচ সবাই বলে তার মুখখানা বুড়োর মতন দেখতে না। এইসব শুনেই আমার সন্দেহ হয় আর কি। আনন্দে এই সুটকেসের ভেতরে এই কালো রঙের পাঞ্জাবি আর পাজামা পাওয়া গেছে। দেখছি পাঞ্জাবি আর পাজামা জলে কাঁচা হয়েছে। এরকম জলে কেচেছেন? ঠান্ডা না গরম? গরম জলে। ওরে নির্বোধ, তুই কি জানিস না গরম জলে রক্তের ছাপ ভালো ওঠে না? হ্যাঁ। এখন বল, তোর জামায় আর পাজামায় এইসব অস্পষ্ট দাগ কিসের? রক্তের? ওসব রক্তের দাগ নয়। বেশ, ফরেন্সিক ল্যাবে দুটো জিনিস পাঠিয়ে দিলেই জানা যাবে এটা মহেন্দ্রবাবুর রক্ত কিনা। আনন্দ আর কোনো কথা বলল না। ঘাড় হেট করে চুপচাপ বসে পড়ল মেঝেতে। জয়ন্ত বলল, ইন্সপেক্টর, আর একটা কথা, সমুদ্র তীরের পায়ের ছাপের সঙ্গে আনন্দের জুতো মিলিয়ে দেখেছেন কি? দেখেছি, হুবুও মিলে গেছে। বাহ, তা আনন্দবাবু, মোহিতলাল বাবু, তা এই বিষয়ে আপনি কি বলবেন? আসামি চমকে উঠল। কেন, আমার নাম আনন্দগোপাল মিত্র? মিথ্যে, তোর নাম মোহিতলাল। তুই হচ্ছিস নিহত মহেন্দ্রবাবুর সেই ভাগ্নে, যাকে মহেন্দ্রবাবু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার বিশ্বাস তোকে শনাক্ত করবার লোকের অভাব হবে না। সুন্দরবাবু কোথায়? তিনি রাগ করে বাড়ি ফিরে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন পরের মামলার ঝামেলা পোয়াবার আগ্রহ তার নেই। তিনি সে বেড়াতে আর হাওয়া খেতে এসেছেন এখানে। তারপর ইন্সপেক্টর জয়ন্তর কাছে এগিয়ে এসে গদগদ হয়ে বললেন, জয়ন্তবাবু, আপনার আশ্চর্য ক্ষমতা। এত তাড়াতাড়ি মামলার কিনারা, অবিশ্বাস্য ব্যাপার। আসলে অপরাধের সঙ্গে সঙ্গে তদন্তে নিযুক্ত হওয়ার অনেক সুবিধা। তারপর প্রথমেই আমাদের পথ দেখিয়েছে বালির ওপরে সেই পায়ের ছাপ। এসো মানিক, এখনো আমাদের হাতে অনেক সময় আছে, খানিক হাওয়া খেয়ে আসি। নমস্কার ইন্সপেক্টর, আমরা আসি। এবার আপনি দেখুন এই আসামির কি করবেন আপনি। চলি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার মিস না হয়। আবার দেখা হবে পরের সপ্তাহে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।